এবার দেশের বাজারে পাওয়া যাচ্ছে করোনার ওষুধ মোলনুপিরাভিরের প্রতি ক্যাপসুলের দাম ৭০ টাকা, মিলছে রাজধানীর কিছু ফার্মেসিতে। 8ই নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনারা তাদের আমরা মার্কেটিং অথরাইজেশন দেই এবং আজকে এসকে ফার্মাসিউটিক্যালস ওনারা মার্কেটিং অথরাইজেশন আমাদের কাছে পেয়েছে। এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। টিকার বিকল্প ভাবার সুযোগ নেই। চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই শুধুমাত্র যৌক্তিক পরিবেশে বা কন্ডিশনেই এই ওষুধটি যেন গ্রহণ করা হয়, অন্যথায় আসলে একটি হাতে পাওয়া অস্ত্র আমরা অকারণে হারাতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ হলো বিচারপতির বিচার। ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড। ফের প্রমাণ হলো কেউই আইনের ঊর্ধ্বে নন, বললেন আইনমন্ত্রী। যুক্তরাজ্যে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে 5 দিনের সফরে ফ্রান্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলিসি প্রাসাদে রাজকীয় অভ্যর্থনা প্রেসিডেন্ট ম্যাক্রোর। রিকশার মতো মোটরবাইক রাইডাররাও ডেকে ডেকে তোলেন যাত্রী, চলছে অ্যাপ ছাড়াই। বিড়ম্বনায় ব্যবহারকারী। ঝুঁকিমুক্ত থাকতে এড়িয়ে চলার পরামর্শ পুলিশের। এবং ডাটা ছাড়াই চলবে ফেসবুক ও মেসেঞ্জার। আজ থেকেই মিলবে বিটিআরসির সেবা। সরকারি সেবার অ্যাপ ডিসকভার উদ্বোধন। অবশেষে দেশের বাজারে অনুমোদন মিলল খাওয়ার করোনার ওষুধ মোলনুপিরাভির। আজ থেকেই স্বল্প পরিসরে মিলছে রাজধানীর বিভিন্ন ফার্মেসিতে। এর আগে জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এই ওষুধ ব্যবহারে মৃত্যু ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অর্ধেকে নেমে আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে বিশেষজ্ঞরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্নীতি বন্ধ না হলে মিলবে না সুফল। দেশের বাজারেই এখন মিলছে মহামারী করোনা মোকাবেলার মুখে খাওয়ার ওষুধ মোলনুপিরাভির। দেশে প্রথমবারের মতো বাজারে নিয়ে এসেছে বেক্সিমকো। এটা ট্যাবলেট হলে সবার জন্য সহজলভ্য হবে। এটা দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। যদি সহজলভ্য হয়, সাধারণ মানুষ এটা কম দামে পায়, তো সবার জন্যই ভালো হবে। 10টার একটা বক্স 700 টাকা রেট, কোম্পানি রেডি করা আছে। এরই মধ্যে মোলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বেক্সিমকোর পাশাপাশি উৎপাদনের অনুমোদন পেয়েছে এসকেএফ। এছাড়া স্কয়ার, ইনসেপ্টার সহ আরও 8টি প্রতিষ্ঠান আবেদন জমা দিয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। মোলনুপিরাভিরটা এটা ইউকেএমএইচআর গত 4 নভেম্বর এটা অ্যাপ্রুভাল দেয় এবং এরপরে আমাদের দেশে আমরা গতকাল অর্থাৎ 8ই নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ওনারা তাদের আমরা মার্কেটিং অথরাইজেশন দেই এবং আজকে এসকে ফার্মাসিউটিক্যালস ওনারা মার্কেটিং অথরাইজেশন আমাদের কাছে পেয়েছে। প্রতিদিন সকালে 4টি ও রাতে 4টি করে ওষুধ সেবন করতে হবে 5 দিনে মোট 40টি। এতে করে সুস্থতার হার বাড়বে, কমবে মৃত্যুর হার। তবে অবশ্যই ওষুধ সেবন করতে হবে চিকিৎসকের পরামর্শ মেনে। কোনো ওষুধ কিন্তু টিকার বিকল্প নয়। টিকা যাদের নেওয়ার কথা, যে আমাদের প্রোগ্রাম চলছে, টিকা গ্রহণ করতে হবে। তবে এটি ডক্টররা এটি নির্ধারণ করবেন যে কাকে মেডিসিনটা দেওয়া যাবে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের 5 দিনের মাথায় দেশে অনুমোদন ও উৎপাদন নিঃসন্দেহে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত। তবে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে না পারলে মাশুল গুনতে হতে পারে। চিকিৎসকের পরামর্শ কথা দিয়ে বলা হয়েছে, এটি শুধুমাত্র কথার কথা নয়, চিকিৎসকের পরামর্শ মতো অবশ্যই শুধুমাত্র যৌক্তিক পরিবেশে বা কন্ডিশনেই এই ওষুধটি যেন গ্রহণ করা হয়, অন্যথায় আসলে একটি হাতে পাওয়া অস্ত্র আমরা অকারণে হারাতে পারি। শিগগিরই দেশের সব জেলায়, বিশেষ করে করোনা প্রবণ এলাকায় এই ওষুধ সরবরাহ করা হবে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঋণ জালিয়াতি ও অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া 45 লাখ টাকা অর্থদণ্ড এবং 78 লাখ টাকা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে আরও 8 আসামিকে। সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপক্ষ। 2 দফা পেছানোর পর সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য মঙ্গলবার সকালে কারাগার থেকে আনা হয় 1 আসামিকে। জামিনে থাকা 6 আসামিও উপস্থিত হন। পলাতক এসকে সিনহা সহ 4 জন। প্রায় 2.5 ঘন্টার রায়ে ঘুরে ফিরেই উঠে আসে ক্ষমতার অপব্যবহার করে সাবেক প্রধান বিচারপতির ঋণ জালিয়াতির বিষয়টি। আদালত বলেন, সহজ সরল 2 জন মানুষকে ব্যবহার করে 4 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন এসকে সিনহা। সেই অর্থ পাচারও করেছেন তিনি। আর ঋণ দেওয়ার ক্ষেত্রে কোনো নীতিমালা মানেনি তৎকালীন ফার্মার্স ব্যাংক।
রায়ে এসকে সিনহাকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়, অর্থদণ্ড করা হয় 45 লাখ টাকা, বাজেয়াপ্ত করা হয়েছে সিনহার 78 লাখ টাকা। বাকি 8 আসামিকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, খালাস পেয়েছেন 2 জন। মাননীয় আদালত বলেছেন যে এটা একজন সাবেক বিচারপতির কাছ থেকে এই ধরনের আশা করা যায় না। এটা তো লোভী এবং গ্রিডি একটা ক্যারেক্টার বেরিয়ে আসে। আইনের ঊর্ধ্বে কেউ থাকতে পারবে না, যে সে যত ক্ষমতাশালী হোক না কেন বা যে পদেই থাকুক না কেন, আইনের আওতায় তাকে আসতে হবে এবং আইনে যদি তাকে অপরাধী প্রমাণ করা যায় তাকে সাজা ভোগ করতেই হবে। রাষ্ট্রপক্ষ বলছে আদালতের আদেশে দণ্ডিত হওয়ায় সিনহাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের উদ্যোগ নিতে হবে সরকারকে। এই রায়টা কার্যকরী করতে হবে এবং এই জন্য যে বিদেশে পালিয়ে থাকলে তাকে সেখানে অন্তত যেভাবে হোক আইন শৃঙ্খলা বাহিনী যে সমস্ত প্রসিডিওর আছে সেগুলো মেনটেন করে তাকে দেশে ফিরে আনার অবশ্যই দরকার। এ রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী। আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করব, জাজমেন্ট পাওয়ার পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে যাব। মামলা হওয়ার আগে দেশ ছাড়েন দেশের 21তম প্রধান বিচারপতি এসকে সিনহা। নানা অনিয়মের মুখে বিদেশে বসেই পদত্যাগ করেন তিনি। দুর্নীতির দায়ে সাবেক কোনো প্রধান বিচারপতির দণ্ড হওয়ার ঘটনা দেশের ইতিহাসে এটি প্রথম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেছেন, এতে প্রমাণ হয়েছে কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে আইন অঙ্গনের মানুষ হিসেবে এই ঘটনায় তার খারাপ লেগেছে বলেও জানান মন্ত্রী। বলেছেন, প্রধান বিচারপতির বিচার এদেশে নতুন হলেও বিশ্বে এমন বহু নজির রয়েছে। আদালতে এসকে সিনহার সাজার রায় ঘোষণার পরপরই সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। সাবেক বিচারপতির বিচারের ঘটনায় মন্ত্রী আক্ষেপের সুরে বলেন, বিচার বিভাগের জন্য এই দিনটি সুখের নয়। আমি একজন আইনজীবী, আমার জন্য আমি বিচার বিভাগের সাথে সারা জীবনই সম্পৃক্ত, আমার জন্য এটা সুখকর হতে পারে না। কিন্তু এটাও সঠিক যে অন্যায় করলে তার বিচার হবে, এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে। রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয়। এসকে সিনহার রায় দেশে আইনের শাসন থাকার প্রমাণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের জন্য সতর্কবার্তা। যেই কোনো গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি সবসময় মেনটেন করা উচিত। আর যেই গুরুত্বপূর্ণ দায়িত্ব সরকার বা রাষ্ট্রের জন্য পালন করে তাকে তার কর্মকাণ্ডে আরও সতর্ক থাকা উচিত। প্রধান বিচারপতির বিচারের নজির অনেক দেশে রয়েছে বলেও জানান আইনমন্ত্রী। বাংলাদেশের ইতিহাসে এরকম অন্যায় কোনো প্রধান বিচারপতি করেন নাই, সেই জন্য এরকম বিচার করার প্রয়োজন হয় নাই। এরকম অন্যায় হলে নিশ্চয়ই বিচার হতো। পৃথিবীতে কি নজির আছে এরকম বিচারের? হ্যাঁ, পৃথিবীতে নজির আছে। সাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দায়িত্ব থেকে অব্যাহতি 27 মাসেও শেষ হয়নি 3 বিচারপতির অনিয়ম তদন্ত। অগ্রগতি নিয়ে তথ্য নেই খোদ সুপ্রিম কোর্ট প্রশাসনের কাছে। এদিকে বিচার কাজে অংশ নিতে না পারলেও বেতন ভাতা, আবাসন, যানবাহন সহ আনুষঙ্গিক সব সুযোগ সুবিধা ভোগ করছেন ওই 3 বিচারপতি। অবসরপ্রাপ্ত বিচারপতি ও আইন বিশেষজ্ঞদের অভিমত, বিচার বিভাগের মর্যাদার স্বার্থে বিষয়টি দ্রুত সুরাহা করা দরকার। 27 মাস ধরে বন্ধ হাইকোর্টের 2টি এজলাস। পেশাগত অসদাচরণ ও অনিয়মের অভিযোগে 3 বিচারপতিকে বিচার কাজ থেকে বিরত রাখার পর থেকেই বিচার প্রার্থীদের জন্য খুলেনি 2 কোর্টের দরজা। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পর 3 বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হলেও তা এখন ফাইল বন্দি। তদন্তের অগ্রগতি বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। আইনজীবীরা বলছেন, বিষয়টি দ্রুত সুরাহা হওয়া দরকার। 3 জন উচ্চতর আদালতের বিচারপতি বিচার কার্য পরিচালনা করছে না, কেন করছে না, কী কারণে করছে না, এটার ব্যাখ্যা রাষ্ট্রপতির সচিবালয় থেকে আসা উচিত বলে আমি মনে করি। আইনটা কি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হবে না সংসদীয় পদ্ধতিতে হবে? আমার মনে হয় এই কারণেই বোধহয় বিষয়টি অমীমাংসিত রয়ে গেছে গত 7 মাস ধরে। কিন্তু এটা কোনো অবস্থায় বাঞ্ছনীয় নয়। বিচারপতি অপসারণ প্রক্রিয়া নিয়ে মতবিরোধ থাকলেও এ বিভাগের মর্যাদা রক্ষায় দ্রুত পদক্ষেপের পরামর্শ অবসরপ্রাপ্ত বিচারপতির। ওনারা রাষ্ট্রীয় সমস্ত সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু ওনারা বিচার কার্য পরিচালনা করছে না। এটা আদৌ কতখানি সঠিক? এই 3 জন বিচারককে এভাবে বসিয়ে
বেতন দেওয়া হচ্ছে, এটা একটা তো সুরাহা হওয়া উচিত। যদি তাদের বিরুদ্ধে অভিযোগ থাকে, প্রমাণিত হয়, তাদের সরিয়ে দেওয়া হবে। বিচারপতি সালমা মাসুদ ও বিচারপতি AK-M জহিরুল হকের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে অধস্তন আদালতের মামলায় হস্তক্ষেপ এবং বিচারপতি কাজী রেজাউল হকের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি মামলায় অনিয়মের অভিযোগে 2019 সালের আগস্টে বিচার কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাজ্যে জলবায়ু বিষয়ক সম্মেলনে অংশগ্রহণ শেষে 5 দিনের দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এই মুহূর্তে তিনি ফ্রান্সের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেছেন। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রয়। 14 দিনের ইউরোপ সফরে স্কটল্যান্ডের গ্লাসগো এবং লন্ডনে কর্মসূচি শেষে দ্বিপক্ষীয় সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফ্রান্সের রাজধানী প্যারিসে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করতে প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দেশটির রীতি অনুযায়ী প্রেসিডেন্সিয়াল গার্ড রাজকীয় কায়দায় অভ্যর্থনা জানায় সরকার প্রধান শেখ হাসিনাকে। সফরসঙ্গী সূত্র নিশ্চিত করেছে, গার্ডের মাধ্যমে অভ্যর্থনা পর্ব শেষে দুই শীর্ষ নেতা একান্তে বৈঠক করেছেন। এছাড়া এলিসি প্যালেসে মধ্যাহ্নভোজও করেছেন তারা। এর আগে স্থানীয় সময় বেলা 11:30টার দিকে লন্ডন থেকে প্যারিসের চার্লস দ্য গল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি। সেখানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় বিমানবন্দরেও সরকার প্রধান শেখ হাসিনাকে স্ট্যাটিক গার্ড ও লাল গালিচায় সম্মান জানানো হয় ফ্রান্সের পক্ষ থেকে। দেবাশিস রায়, সময় সংবাদ। রাজধানীর প্রগতি সরণি থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তদন্তের আশ্বাস দিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে 13 বছর বয়সী মরিয়মের মৃত্যুর খবরে রাজধানীর ভাটারা থানায় আসেন স্বজনরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রগতি সরণিতে তুরাগ বাস থেকে শিশুটিকে ছুড়ে ফেলা হয়। তাৎক্ষণিকভাবে আহত মরিয়মকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। একটু ধরে সিএনজিতে উড়াই দেন, বাচ্চাটা যেহেতু বাইসে রয়েছে, তখন আর কি বাচ্চাটা কোলে করে উড়ায়, আমি সিএনজিতে উড়াইতে যাইতে তখন ওই সিভিল সার্জন উনি আসছেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ভাটারা থানায় নিয়ে আসে পুলিশ। সকাল 7:30টার দিকে দুর্ঘটনা ঘটলেও বিকেল 3:30টা পর্যন্ত মেলেনি স্বজনদের সন্ধান। এক পর্যায়ে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে থানায় আসেন মরিয়মের স্বজনরা। মাথায় ফেনে কেটে গেছিল, কাটা যাওয়ার পরে ভালো চিকিৎসা করি নেই। এরপর ডাক্তারে কইছে কি ওষুধের দ্বারাতে ভালো হয়ে যাবে। তখন মাথার সমস্যা, মানে বাসা বেশিক্ষণ থাকে না, বাইরে আয়া পরে আন্দাজে যেটা দেখি না কার নামে মামলা করবো। দুর্ঘটনা তো দুর্ঘটনাই। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। পোস্টমর্টেম হবে, তারপরে আইনগত যতটুকু ব্যবস্থা সর্বোচ্চ ব্যবস্থা আমরা নেব। স্বজনরা জানান, নিহত মরিয়মের বাবা একজন প্রাইভেট কার চালক। 3 সন্তানের মধ্যে মরিয়মই বড়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীতে রিকশার মতো মোটর বাইক রাইডাররাও ডেকে ডেকে তোলেন যাত্রী। কয়েক বছর ধরে অ্যাপ ছাড়া ভাড়ায় চলছে মোটরসাইকেল। এতে যাত্রীদের বিড়ম্বনাও বেড়েছে। অপরাধ থেকে বাঁচতে অ্যাপ ছাড়া রাইডারদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। তাজওয়ার মাহমুদের রিপোর্ট। রাজধানীতে মোটরযানের সংখ্যা না বাড়িয়েই নগরবাসী যাতায়াতের সুবিধার্থে কয়েক বছর আগে মোবাইল অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিংয়ের অনুমোদন দেয় বিআরটিএ। অল্প সময়ের মধ্যেই বিআরটিএর পরিকল্পনা ভেস্তে দিয়ে রাইড শেয়ারিংকে পেশা হিসেবে বেছে নিয়েছে বাইকাররা। উবার পাঠাওয়ের মতো অ্যাপ বাদ দিয়ে এখন নগর জুড়ে খ্যাপ খাচ্ছেন রাইডাররা। যত্রতত্র বাইক স্ট্যান্ড বানানো রাইডারদের কারণে রাজধানীতে যানজট বেড়েছে বলে ধারণা সড়ক পরিবহন কর্তৃপক্ষের। এসব বাইকারদের জেল জরিমানার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ। এমন অবস্থায় আতঙ্কিত বাইকাররা বলছেন, অ্যাপগুলোর অতিরিক্ত কমিশন আদায়ের কারণে বাধ্য হয়েই ভাড়ায় চালাতে হচ্ছে তাদের। আমার মোবাইলের ইন্টারনেট বিল আমি নিজে খাটতেছি, প্লাস হচ্ছে আমার ফুয়েল যে খরচটা, আমার বাইকের মেনটেন কস্ট, সব মিলিয়ে কিন্তু আসলে আমরা কিন্তু খুবই বিপর্যস্ত। চাকরি যেহেতু নাই, আমরা তো নিটে করেছি, আমার সংসার চলতেছে, আমার কিস্তি আছে। আমরাও অ্যাপসে চালাইতে চাই, কারণ কন্ট্রাক্টে কিন্তু আমাদেরও রিস্ক।
সরকারের কাছে আমার সুপারিশ এটাই যে 25%টা কমায় দেওয়া, ভালো আইন করে দেওয়া। এদিকে যানজটের পেছনে রাইডারদের কম দায় দিলেও অ্যাপের বাইরে চালালে অপরাধ প্রবণতা বাড়ার আশঙ্কা করছে ডিএমপি। এই সংকট নিরসনে বিআরটিএ মুখ্য ভূমিকা রাখতে পারে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। যখনই কোম্পানির আওতায় থাকছে তখন কিন্তু একটা ট্র্যাকিংয়ের আওতায় থাকে। কোনোভাবে যদি যাত্রীটা হয়রানির শিকার হয় তখন কিন্তু এটাকে ট্র্যাক করে খুঁজে বের করা যায়, কিন্তু যদি আনরেজিস্টার্ড হয় তাহলে তাকে বের করা কিন্তু আমাদের জন্য খুবই কঠিন হয়ে যায়। এটার সমাধান একমাত্র হতে পারে যে বিআরটিএর পক্ষ থেকে যদি কোনো উদ্যোগ নেয়। তবে রাইডারদের কাছ থেকে উচ্চ কমিশন নেয়ার বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নারাজ বিআরটিএ। সার্ভিস যারা দিচ্ছে এবং অ্যাপস কোম্পানি এই বিষয়গুলো সম্পূর্ণ তাদের ইন্টারনাল বিষয়। তারা তো যখন চুক্তিটা করে নিশ্চয় তাদের সেই ধরনের কোনো বিষয় ছিল। এখন যদি বলে তাদের এত বেশি, এই মুহূর্তে তো বলা ঠিক না, সেটা তাদের কাছ থেকে চুক্তি করার আগেই তো আমাদেরকে জানানো উচিত ছিল। এ বিষয়ে অ্যাপ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সহকর্মীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন। নানা অনিয়মের অভিযোগে শিক্ষকদেরই তোপের মুখে দিনভর অবরুদ্ধ ছিলেন তিনি। পরে রাত 8:30টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পদত্যাগপত্রে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগে বাণিজ্য, দুর্ব্যবহার সহ নানা অভিযোগ। তার পদত্যাগ দাবিতে শিক্ষকদের আন্দোলনে মঙ্গলবার দিনভর উৎকণ্ঠা। এক পর্যায়ে সড়কে নামেন শিক্ষকরা। প্রশাসনের হস্তক্ষেপে স্কুল কম্পাউন্ডে ফিরলেও অধ্যক্ষের পদত্যাগ না করা পর্যন্ত বাড়ি না ফেরার প্রত্যয়। আমরা প্রয়োজনে সারা রাত এখানে অবস্থান করব, কালকে থেকে আমাদের ক্লাস বর্জন। এর মধ্যে জেলা প্রশাসকের কাছ থেকে পদত্যাগ করানোর মৌখিক সম্মতি নিয়ে আসার কথা জানান শিক্ষকদের একটি দল। তারপরও নিজের জায়গায় অনড় অধ্যক্ষ আবুল হোসেন। আমার চাকরি আছে মাত্র 1 বছর 9 মাস। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে আমি এগুলা সম্পূর্ণ ভিত্তিহীন মনে করি। যেগুলো এখন চাচ্ছে ওগুলা আমিও অনেকটা তৈরি করছিলাম শিক্ষকদের মুখের দিকে তাকাইয়া। অন্যান্য শিক্ষকদের তোপের মুখে এক পর্যায়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে রাজি হলেও কলম আটকে রাখেন অধ্যক্ষের স্ত্রী। এরপর পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সম্মুখে ফের বেঁকে বসেন আবুল হোসেন। আমাদের সাথে 20 থেকে 25 জন রিটায়ার্ড টিচার জমা হয়েছেন। কেউ আছেন, কেউ নাই, কেউ অসুস্থ, কারো হাজবেন্ড, একজনের হাজবেন্ড রিসেন্টলি সুইসাইড করছে, এই টাকা পায়নি। আমি বুঝতে পারছি না ওনারা আর কত থাকতে চায়, মানে এত কি মধু আছে এখানে। লকডাউনের সময় ওনারা আমাদের অগোচরে, আমরা বাসায় সবাই এটাকে ওনারা ইয়েস করে ওনারা 10% কেটে নিয়েছে, আমরা জানিও না। আমাকে গালিগালাজ করছে এবং মারতেও গিয়েছিল। নতুন টাইলস ভেঙে আবার নতুন টাইলস লাগানো, হ্যাঁ রং করা আছে, তারপর আবার রং করা, হ্যাঁ কেনাকাটা, এইটা আত্মসাৎ করা যায়। কথায় কথায় সাসপেন্ড করবে, আমাদেরকে শোকজ করবে। 50 জন নিয়োগ দিয়েছে, 10 লাখ 8 লাখ টাকা করে টাকা নিয়ে, যেখানে কমিটি নাই, আজকেও কমিটি লোক এসে নিয়োগ দিয়ে গেছে। অবশেষে রাত 8:30টার দিকে পদত্যাগপত্রের সই। প্রায় 14 ঘন্টার অবরোধ থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পান মুক্তি। শিক্ষকদের মাঝে ফেরে স্বস্তি। পরে 7 বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে থাকা আবুল হোসেনকে সসম্মানে বাড়ি পৌঁছে দেওয়ার কথা জানান শিক্ষকরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক হামলার পেছনের কুশীলবদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধ চেতনা সাংবাদিক ফোরাম আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, কুমিল্লা সহ বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতা ষড়যন্ত্রেরই অংশ। যারা বাংলাদেশের অগ্রগতি ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে না, তারাই সাম্প্রদায়িক হামলার ইন্ধনদাতা। আগামীতে যেন সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথাচাড়া দিতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। রাজনৈতিক দলগুলো কেন সেভাবে প্রতিবাদ করছে না? রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। যারা আজকে বিরোধী দলে আছেন তাদের কিন্তু শুধু সরকারের বিরোধিতা করাই দায়িত্ব না, জানমালের নিরাপত্তার জন্য মানুষেরকে সহযোগিতা করা সেটাও তাদের দায়িত্ব। আজকে খুঁজে বের করতে হবে এই সাম্প্রদায়িক শক্তি কোথায়। সেটি কি ব্যক্তি, না শক্তি, না রাজনৈতিক কোনো দল? বেগম খালেদা জিয়া কোনো বিবৃতি দেননি, তার পুত্র তারেক জিয়া কিন্তু তিনিও কোনো এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিবৃতি দেননি। তাহলে কি বোঝা যায় তাদের মধ্যেও কি এই ধরনের ইন্ধন আছে? ডাটা শেষ হলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহক। মঙ্গলবার এই সেবা চালু করার পাশাপাশি নতুন একটি অ্যাপ উদ্বোধন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি।
এখন যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। বিটিআরসি এর তথ্য অনুযায়ী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যায় বাংলাদেশ রয়েছে 10ম অবস্থানে। দেশকে ডিজিটাল তথ্য সেবায় এগিয়ে নিয়ে যেতে প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন মোবাইল অপারেটরগুলোর সঙ্গে সমন্বয় করে নিয়ে এসেছে নতুন সেবা। সেই সেবার আওতায় মোবাইল ডাটা শেষ হয়ে গেলেও জরুরি প্রয়োজনে ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করে যোগাযোগ রক্ষা করতে পারবেন গ্রাহকরা। এছাড়া উদ্বোধন করা হয়েছে ডিসকভার অ্যাপ নামে নতুন একটি সেবা কার্যক্রম। এই অ্যাপের মাধ্যমে বিনামূল্যে প্রতিদিন একটি নির্দিষ্ট ডাটা ব্যবহার করে গ্রাহকরা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা পাবেন। আজকের নির্দেশিকাটি দেওয়া হচ্ছে, সেই সঙ্গে দেশের মোবাইল অপারেটরদের নির্দিষ্ট 3টি ডাটা প্যাকেজ ব্যবহার করতে বলা হয়েছে। এছাড়া মোবাইল অপারেটররা গ্রাহকদের দিনে 3টির বেশি ডাটা সংক্রান্ত SMS পাঠাতে পারবেন না। মোবাইল কানেক্টিভিটি আমাদের জনগণের জন্য সবচেয়ে বড় একটি কানেক্টিভিটির উপায়। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যাতে পৌঁছানো যায় এবং তারা যেন ওইটাকে সত্যিকারভাবে ব্যবহার করতে পারে, তারপরে জীবনযাপন থেকে আরম্ভ করে সমস্ত কিছুর ক্ষেত্রে যাতে পরিবর্তন আসতে পারে, সেই চেষ্টাটা কিন্তু আমরা করে এসেছি। 2022 সালের মার্চ মাসের মধ্যে দেশের সব মোবাইল অপারেটররা ডাটা নির্দেশনা প্যাকেজ তৈরি করবে বলে জানান মন্ত্রী। যে পরিমাণ সহযোগিতা পেয়েছি। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।